দার্জিলিংয়ে আজ আমাদের দ্বিতীয় দিন। তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়ার অভ্যাস না থাকলেও পাহাড় এলেই কেমন যেন তাড়াতাড়ি ঘুম ভেঙে যায়। জানলার পর্দাটা সরাতেই মিষ্টি রোদ আজকের আমেজটা বদলে দিলেও মেঘের কারণে তা দীর্ঘস্থায়ী হলো না। স্লিপিং বুদ্ধের রেঞ্জ মেঘে ঢাকা, তবে মাঝে মধ্যেই কাঞ্চনজঙ্ঘার একটু দেখা পাওয়া যাচ্ছে। সময় নষ্ট না করে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে ম্যালের দিকে পা বাড়ালাম। যে কোনো পাহাড়ি এলাকার মতোই দার্জিলিংয়েও রয়েছে ম্যাল। ম্যাল যেন পাহাড়ের মধ্যে একটা সমতল। রেলিংয়ের ধারে থাকা বেঞ্চে বসে কিছুটা সময় কাটানোর একেবারে আদর্শ জায়গা। ম্যালে এসে বসলেই কিছু মানুষ সর্বদা হাসি মুখে আপনার দিকে এগিয়ে আসবে চা কফি নিয়ে। তাই সেই হাসি মুখ না ফিরিয়েই ধোঁয়া ওঠা চা দিয়ে দিনটা শুরু হলো। আপনি যদি দার্জিলিংয়ের স্পন্দন অনুভব করতে চান তাহলে আপনাকে ম্যাল আসতেই হবে। একদিকে কেভেন্টার্স গ্লেনারিজ, অন্যদিকে অবজারভেটরি হিল, মহাকাল মন্দির, মহাকাল মার্কেট, সব কিছুই ম্যাল থেকে পায়ে হাঁটা দূরত্বে। ঠিক সেই কারণেই দার্জিলিংয়ে এসে আমরা সবাই ম্যালের কাছেই হোটেল নিতে চাই। দার্জিলিংয়ের মানুষজন কিন্তু তাদের ফিটনেস নিয়ে বেশ সচেতন। একদম সকালে ম্যাল রোডে এলে লক্ষ্য করবেন তারা ব্যায়ামের পোশাক পরে দ্রুত হাঁটছেন বা জগিং করছেন। পেটের পিয়ানোই ততক্ষণে আপৎকালীন সাইরেনের সুর বেজে উঠেছে। গন্তব্য কেভেন্টার্স। দার্জিলিংয়ে এমন অনেক জায়গা আছে যা ব্রিটিশ আমল থেকেই আমাদের হৃদয়ে গেঁথে আছে। তার মধ্যে একটি হলো কেভেন্টার্স। ব্রিটিশদের দ্বারা তৈরি 100 বছরেরও বেশি পুরনো এই কেভেন্টার্সের মূল আকর্ষণ হচ্ছে ব্রিটিশ স্টাইলের ব্রেকফাস্ট। গিয়ে দেখি কেভেন্টার্স তখনও খুলেনি, অথচ দোকানের বাইরে লম্বা লাইন। কেভেন্টার্সের নিচের তলা হলো বেকারি এবং আইসক্রিম সেকশন। সরু সিঁড়ি দিয়ে উপরে উঠে গেলে একদিকে দেখতে পাবেন খোলা ছাদ। এখানেই কিন্তু বরফি ছবির শুটিং হয়েছিল। এবং অন্যদিকে আরও একটি সেকশন আছে যেটি বেশ সুন্দর করে সাজানো। আমরা অর্ডার করলাম এখানকার বিখ্যাত হট চিকেন প্ল্যাটার, যাতে রয়েছে সসেজ, বেকন, স্যালামি, হ্যাম এবং পোচড এগ। আর পরে নিলাম চিকেন স্যান্ডউইচ। প্ল্যাটারের সাথে সাথে এখানকার হট চকলেটও কিন্তু বিখ্যাত, কিন্তু পেটে জায়গা না থাকায় সেটা অবশ্য ট্রাই করা হয়নি। দার্জিলিংকে বিদায় জানিয়ে এবার আমরা রওনা হলাম লেপচাজগতের দিকে। দাঁড়ান, দার্জিলিং ঘোরা এখনো শেষ হয়নি। আমাদের প্রথম গন্তব্য ছিল পিস প্যাগোডা। ম্যাল থেকে মাত্র 3 কিলোমিটার দূরে অবস্থিত এই ধবধবে সাদা রঙের বৌদ্ধ স্তূপ। 1972 সালে এই প্যাগোডার ভিত্তিপ্রস্তর স্থাপন করেন নিপ্পনজি মিহোজি সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা নিচিদাৎসু ফুজি এবং 1992 সালে এটি উদ্বোধন করা হয়। প্যাগোডাটির নকশা করেছিলেন এম ওহাকা এবং এটি নির্মাণে 36 মাস সময় লেগেছিল। এর উচ্চতা 28.5 মিটার এবং ব্যাস 23 মিটার। এখানে আছে গৌতম বুদ্ধের 4 অবতারের মূর্তি, উপবিষ্ট, দণ্ডায়মান, শায়িত এবং ধ্যানস্থ। এখানে প্রবেশ করতেই সামনে একটা জাপানিজ টেম্পল দেখতে পাবেন। এখানে নিচিদাৎসু ফুজির ছবি এবং বুদ্ধের মূর্তি রয়েছে। কাঠের সিঁড়ি বেয়ে ওপরে উঠে বিশাল প্রার্থনা ঘরে যাওয়া যায়। প্রার্থনার সময় যদি উপস্থিত থাকেন, ড্রামের তালে তালে এক গভীর প্রশান্তি উপলব্ধি করতে পারবেন। এখানে কোনো প্রবেশ মূল্য নেই।
প্যাগোডা থেকে বেরিয়ে এবার আমরা রওনা হলাম বাতাসিয়া লুপের দিকে। কিছুটা পথ পেরোতেই হঠাৎ বৃষ্টির দেখা। দার্জিলিংয়ে যাবেন অথচ টয় ট্রেনে চড়বেন না, তা কি করে হয়? আর টয় ট্রেন বলতেই মনে পড়ে ঘুম স্টেশনের কথা। ঘুম থেকে টয় ট্রেনে চড়ে দার্জিলিং যেতে মাঝখানে পড়বে বাতাসিয়া লুপ। ইংরেজিতে লুপ মানে বৃত্তাকার কোনো অঞ্চল। পাহাড়ের চড়াই পথে টয় ট্রেনের যাত্রাকে সাবলীল করার জন্য 1919 সালে বাতাসিয়া লুপ গড়ে তোলা হয়। ছোট্ট খেলনা রেলগাড়িটা কুঝিকঝিক করে হুইসেল বাজিয়ে নানা রঙের ফুলের বাগানের মধ্যে দিয়ে চক্রাকারে ঘুরতে ঘুরতে এগিয়ে চলে, যা দেখতে দারুণ লাগে। আর আপনি যদি ওই ট্রেনের সাওয়ারি হন তাহলে তো কোনো কথাই নেই। ভারত স্বাধীন হওয়ার পর বিভিন্ন যুদ্ধে শহীদ হওয়া গোর্খা সৈন্যদের শ্রদ্ধা জানাতে 1995 সালে এটি উদ্বোধন করা হয়। এই স্মৃতিসৌধের পেছনে কাঞ্চনজঙ্ঘার তুষারাবৃত গিরিশৃঙ্গ দেখা যায়। সে এক অপরূপ দৃশ্য। ঘুম মনেস্ট্রি বলতে আমরা যা বুঝি তা হলো ওল্ড ঘুম মনেস্ট্রি বা সামটেনচোলিং মনেস্ট্রি, কিন্তু এটা ছাড়াও আরও একটি মনেস্ট্রি রয়েছে যার নাম ডালি মনেস্ট্রি, যেখানে হয়তো অনেকেই যাননি। যখন দার্জিলিংয়ে সাইট সিন করার জন্য গাড়ি ঠিক করবেন তখন ড্রাইভারকে অবশ্যই ডালি মনেস্ট্রি নামটা মেনশন করে দেবেন, কারণ তাদের ঘুম মনেস্ট্রি বললে কিন্তু ওল্ড ঘুম মনেস্ট্রিতেই আপনাকে নিয়ে যাবে। দার্জিলিং চৌরাস্তা থেকে মাত্র 3.5 কিলোমিটার দূরে অবস্থিত ডালি মনেস্ট্রি বা ড্রাক সাঙ্গাক চোলিং মনেস্ট্রি। এই মঠটি 1971 সালে ক্যাবজে থুকসে রিনপোচে দ্বারা নির্মিত হয়েছিল। কিছুটা গিয়ে একটা প্রার্থনা ঘর দেখতে পাবেন। ঘরের একপাশে রয়েছে বেশ কয়েকটি বিশালাকার সোনালী রঙের ড্রাম। বৌদ্ধ সন্ন্যাসীরা এটার সামনে বসেই প্রার্থনা করেন। আরও কিছুটা ওপরের দিকে হেঁটে গেলে একটা খোলা জায়গায় পৌঁছে যাবেন। এখানেই আছে মূল বৌদ্ধ মঠ। শোনা যায় 1993 সালে দালাই লামা 3 দিনের জন্য এসে এখানে ছিলেন। ভেতরে একটি স্কুলও আছে যেখানে বাচ্চাদের বুদ্ধিস্ট এবং টিবেটিয়ান কালচার সম্বন্ধে শিক্ষা দেওয়া হয়। পূর্বে এর নাম ছিল ডালি গোম্ফা। এখানে পাহাড়ের মধ্যে এক গুহার মতো পরিবেশ ছিল, ঠিক সে কারণেই ডালি গোম্ফা বলা হতো। পরে পাহাড় কেটে এই মনেস্ট্রি নির্মাণ করা হয়। এই মঠে প্রায় 200 জন বুদ্ধিস্টের বাস, তাই আপনি এই প্রাঙ্গণের সব জায়গাতেই তাদের দেখতে পাবেন। ভেতরে এক অসাধারণ মায়াবী পরিবেশ, যা মুখে বলে কখনোই বোঝানো সম্ভব না। আপনার হাতে যদি আরও কিছুটা সময় থাকে তাহলে এখানকার ক্যাফেতে বসে মাফিন এবং গরম চা কিংবা কফির স্বাদ নিতে নিতে বাইরের দৃশ্য উপভোগ করতে পারেন। এরপর দার্জিলিং আসলে অবশ্যই একবার সময় করে ডালি মনেস্ট্রি ঘুরে যান, খুব ভালো লাগবে। ডালি মনেস্ট্রি দেখে এবার রওনা দিলাম লেপচাজগতের দিকে।
ঘুম স্টেশন থেকে বাঁ দিকের রাস্তাটা ধরে এগিয়ে চললাম। ঘুম থেকে লেপচাজগতের দূরত্ব 8 কিলোমিটার এবং দার্জিলিং শহর থেকে লেপচাজগৎ 14 কিলোমিটার। গত কয়েক মাসে নর্থ বেঙ্গলে যতগুলো অফবিট জায়গা গেছি তার মধ্যে আমাদের অন্যতম প্রিয় লেপচাজগৎ। আজ আমাদের দার্জিলিংয়ে থাকার কথা ছিল, কিন্তু পরে ঠিক করলাম আজকের দিনটা একটু নিরিবিলিতে কাটাই। এই ডিসিশনটা নেওয়া যে একদমই ভুল হয়নি তা আপনারা ভিডিওর খানিক পরেই টের পাবেন। দুপুর 2:30 নাগাদ আমরা এসে পৌঁছালাম লেপচাজগতের লাক্সা হোমস্টেতে। শুধুমাত্র লেপচাজগতের প্রেমে পড়ে নয়, লাক্সা হোমস্টের এই মানুষগুলোর ব্যবহার এবং আতিথেয়তাই আমাদের এখানে দ্বিতীয়বার আসার কারণ। হোমস্টে পৌঁছে একটু ফ্রেশ হয়ে লাঞ্চ করতে চলে এলাম। লাঞ্চে ছিল ধোঁয়া ওঠা গরম ভাত, ডাল, আলুর তরকারি, পাঁপড় ভাজা, স্যালাড এবং ডিমের কারি। আমাদের জন্য আরও একটি আকর্ষণীয় জায়গা ছিল এই হোমস্টের ছাদ। এই ছাদে থেকে সূর্যোদয়, সূর্যাস্ত, কাঞ্চনজঙ্ঘা সবই দেখা যায়। দেবারতী ইতিমধ্যেই খাতা পেন্সিল নিয়ে বসে গেছে। লেপচা জনজাতির লোকজন নিয়ে গড়ে ওঠা একটি ছোট্ট পাহাড়ি গ্রাম লেপচাজগৎ। পাহাড়ের ঢাল বেয়ে এঁকে বেঁকে রাস্তা চলে গেছে, যার চারধারে শুধুই পাইনের সমাহার। লেপচাজগৎ আর বাঙালির কাছে অফবিট নেই, তবু হুজুগে বাঙালির বাকেট লিস্টে সবসময় থাকবে এই মায়াবী অফবিট। কারণ যারা একবার লেপচাজগতের স্বাদ পেয়েছেন তাদের কাছে হারিয়ে যাওয়ার সেরা ঠিকানা এটি। বন্ধুদের সঙ্গে হোক বা প্রিয় মানুষটার সাথে, লেপচাজগতে পাইনের বন সব সময় তৈরি আপনাকে স্বাগত জানানোর জন্য। তাছাড়া বাজেটের দিক দিয়েও একদম ফিট এই পাহাড়ি জনপদ। চারিদিকে পাইনে ঘেরা এই লেপচাজগতে সন্ধ্যাবেলায় ঝিঝির ডাক ছাড়া আর কিছুই পাবেন না। তবে ওপর থেকে আলোয় মোড়া দার্জিলিংয়ের দৃশ্য দেখতে ভালোই লাগে। তাই সন্ধ্যের চাটা শেষ করেই ট্রাইপড আর ক্যামেরা নিয়ে ছাদে চলে এলাম। পাইন গাছে ঘেরা এই গ্রামে রয়েছে হাতে গোনা কয়েকটি হোমস্টে। ছাদে দাঁড়ালেই পুরো গ্রামটাকে দেখা যায়। প্রথমবার যখন লেপচাজগতে এসেছিলাম তখন মনে হয়েছিল যে এত ছোট গ্রাম হয় নাকি, কিন্তু এত ছোট বলেই হয়তো এত শান্তি এখানে। মাঝে মাঝে 2-4টে গাড়ি পাস হচ্ছে। এবার আপনাদের দেখাতে চলেছি রাতের অপূর্ব লেপচাজগৎ, যার লোভে হয়তো আবারও ছুটে আসবো এখানে। দেখুন। পেশার সাথে সম্পর্ক না থাকলেও নেশার টানে চোখ রাখতে ভালোবাসি রাতের আকাশে। সুশান্ত সিং রাজপুতের মতোই অনেকেই আছেন সেই দলে, যাদের কাছে রাতের আকাশে তারা দেখা বা চেনা মানে গুপ্তধন ভাণ্ডারের হদিশ পাওয়ার সামিল। রাতের আকাশকে বেশি করে কাছে পেতে অনেকেই পাড়ি দেন নির্দিষ্ট গন্তব্যে। লাদাখ স্পিতি ভ্যালির মতো বিশেষ কিছু জায়গা খুব জনপ্রিয় স্কাই গেজার বা নক্ষত্র সন্ধানীদের কাছে। এর মাঝে এক ফাঁকে ডিনার করতে গেছিলাম। রুটি, চিকেন কষা এবং স্যালাড দিয়ে ডিনার সেরে আবার ছাদে চলে এলাম। পাইনে ঘেরা এই পাহাড়ি জনপদ মাঝে মাঝেই ঢাকা পড়ে যাচ্ছে একরাশ কুয়াশায়। আপনারা যারা এই ডিএসএলআরে টাইম ল্যাপস বা ইন্টারভ্যাল শুটিং সম্বন্ধে জানেন তারা হয়তো জানবেন সেটা করতে কতটা সময় লাগে। মাত্র কয়েক সেকেন্ডের এই ভিডিওর জন্য হোমস্টের ছাদে সন্ধ্যে থেকে প্রায় রাত 2:30 অবধি বসেছিলাম। পাশের পাইনের জঙ্গল থেকে কত রকম আওয়াজ আসছিল। মিথ্যে বলবো না, তবে এত রাতে একা একা থাকতে বেশ ভয় লাগছিল। ভাবছিলাম এই বুঝি কোনো হিংস্র জানোয়ার এসে ঝাঁপিয়ে পড়বে। ইচ্ছে তো ছিল আরও কিছুক্ষণ থাকার, কিন্তু এবার না ঘুমালে কাল সকালে সানরাইজটা মিস হয়ে যাবে। ঘরে এসে দেখি দেবারতী তখনও আঁকছে। আসলে আমরা পাহাড়ের নেশায় এতটাই ডুবে যাই যে ঘড়ি দেখতেই ভুলে যাই। লেপচাজগতে ভোর হয় কাঞ্চনজঙ্ঘার ওপর সানরাইজের দৃশ্য দিয়ে। হোমস্টের পেছনের দরজা দিয়ে সেদিকেই পা বাড়ালাম। ওপর দিকে একটা ভিউ পয়েন্ট আছে, অনেকে বলে কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্ট, আবার কেউ বলে সানরাইজ ভিউ পয়েন্ট।
পাইনের জঙ্গলের মধ্যে দিয়ে একটা খাড়া রাস্তা উঠে গেছে ওপরের ভিউ পয়েন্টের দিকে। রোদ মেঘের লুকাচুরি খেলা দেখতে দেখতে হঠাৎ দেখতে পেলাম সূর্যের কমলা আভা এসে পড়েছে কাঞ্চনজঙ্ঘার গায়ে। কি অপরূপ দৃশ্য! তবে সেই দৃশ্য দীর্ঘস্থায়ী হলো না, কিছুক্ষণ পরেই মেঘে ঢেকে গেল। কত লোক এলো আর চলে গেল, কিন্তু আমি বেঞ্চে এক কোণে বসে জায়গাটা অনুভব করার চেষ্টা করছিলাম। সারাক্ষণ পাখির কিচিরমিচির ডাক। আবার পরিচয় হলো এক নতুন বন্ধুর সাথে। কিছুক্ষণ পরেই আবার দেখা পেলাম চাঁদ মামার। এর থেকে ভালো সকাল হয়তো আর হতে পারে না। দেবারতী আবার পাহাড়ে এলেই পাইন কোণের খোঁজ করে, তাই সেটা দেখতে পেয়ে কয়েকটা সংগ্রহ করলাম। কিছুক্ষণ পরেই দেবারতী আসলো, যদিও ওর কপালে কাঞ্চনদার দেখা মিলল না। এখানকার লোকাল লোকজনই এই জায়গাটা দেখাশোনা করেন। দেখে মনে হলো আরো সুন্দর করে সাজানো হচ্ছে জায়গাটা। হোমস্টে ফিরে আসতেই চলে এলো চা খেতে খেতে বাইরের দৃশ্য উপভোগ করছিলাম। আর মাত্র কয়েকটা ঘন্টা, তারপরে এই সব কিছু ছেড়ে বাড়ির উদ্দেশ্যে রওনা। তাই যতটা সম্ভব উপভোগ করছিলাম। দেবারতীর আঁকা প্রায় শেষ হয়ে এসেছে। মাত্র কয়েক ঘন্টায় হোমস্টে থেকে দেখতে পাওয়া একটা দৃশ্য এঁকে ফেলেছে। আচ্ছা লাগা আপকো? বহুত হি সুন্দর। এরপর দেবারতীর বানানো একটা ওয়াল আর্ট গিফট করলাম এই হোমস্টের ওনারের ছেলে শুভমকে। খানিক পরে দেখতে পেলাম সেটা হোমস্টের ডাইনিংয়ে স্থান পেয়েছে। হাতে মাত্র আর কিছুটা সময়, তাই টুক করে বেরিয়ে পড়লাম ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট ডিপার্টমেন্টের বাংলোর দিকে। সকালের বন্ধুর সাথে আবার দেখা হয়ে গেল, সেও আমাদের সাথে চলল। ব্রেকফাস্ট সেরে বিদায় জানালাম লেপচাজগৎকে। শুভম তাদের প্রথা অনুযায়ী বিদায় জানালো আমাদের। সময় পেলে আবার ফিরে আসবো সেই প্রতিশ্রুতি দিয়ে রওনা হলাম জলপাইগুড়ি। তো এভাবেই আমাদের দার্জিলিং ভ্রমণ শেষ হলো। আমরা ভীষণ ভালো কাটালাম এই দুদিন। এর পরের গল্প নিয়ে হাজির হচ্ছি খুব শীঘ্রই, তাই ট্রাভেলিং আওয়ার্সকে সাবস্ক্রাইব করে রাখুন, যাতে আমরা নতুন ভিডিও আপলোড করলেই আপনি জানতে পেরে যান। আর হ্যাঁ, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। তাহলে ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন ট্রাভেলিং আওয়ার্স। ধন্যবাদ।